আজকের ম্যাচের যে পারফরমেন্সটা বা যে বিষয়টা ভারতীয় সমর্থকদের খানিকটা হলেও উদ্বিগ্ন করতে পারে, সেটা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের হঠকারী সিদ্ধান্ত এবং একটা ক্লুলেস ব্যাটিং। ঠিক আছে, তাও একটা যুক্তি মানা যায় তাদের ব্যাটিং দক্ষতার জন্য, কিন্তু যখন হর্ষিত রানা এলেন তখন চিত্রটা কি হলো? হর্ষিত রানা যে ব্যাটিংটা করলেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা এতটা ইজি হতো না অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে, কোনো একটা দুর্বোধ্য কারণে আজকে দিনের সেরা পারফর্মারকে ভারতীয় ব্যাটিং ইউনিট মোস্ট অফ দ্য টাইম নন স্ট্রাইকিং এন্ডে দাঁড় করিয়ে রাখলো। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচটা ক্যানবেরাতে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারত কিন্তু বেশ খারাপভাবে হারলো অস্ট্রেলিয়ার সামনে। খারাপভাবে বলা ভুল হয় মনে হয়, আক্ষরিক অর্থে বলতে গেলে অস্ট্রেলিয়া আজকে সমস্ত বিভাগে ভারতকে পর্যুদস্ত করলো। কেন বলছি? প্রথমত তো ব্যাট করতে নেমে হ্যাজেলউডের বোলিংয়ের সামনে ভারতীয় টপ অর্ডার মুখ থুবড়ে পড়লো। হ্যাজেলউড সেই ওয়ানডে সিরিজ থেকেই খুব ভালো ফর্মে, ভালো ছন্দে বল করে যাচ্ছেন এবং তার সামনে ওয়ানডে সিরিজ থেকেই ভারতীয় ব্যাটারদের কিন্তু সমস্যা হচ্ছে ব্যাট করতে। আর তারপরে ভারতীয় ব্যাটিং এমন একটা জগা খিচুড়ি ব্যাটিং করার ফলে 120+ রানের একটা টার্গেট তারা দিল অস্ট্রেলিয়ার সামনে। যে টার্গেটটা টি-20 ফরম্যাটে যে কোনো দিন, যে কোনো মাঠে, যে কোনো কন্ডিশনে খুব নমিনাল একটা টার্গেট। এই টার্গেটটা খুব সহজেই চেজ করে নেওয়া যায়, আর সেটাই অস্ট্রেলিয়া করলো। তবে যতটা সহজে ভাবা গেছিল হয়তো তার থেকেও সহজে, তার থেকেও দ্রুততার সঙ্গে মাত্র 13 বা 14 ওভারে তারা ম্যাচ শেষ করে দিল। ফলে বলাই যায় যে আজকে ভারতকে প্রায় প্রতিটা বিভাগে তারা পর্যুদস্ত করেছে। তবে ক্রিকেট মাঠে বা টি-20 মতো একটা ফরম্যাটে যখন প্রায় দুটো সমশক্তির দলের মধ্যে একটা ম্যাচ হচ্ছে, সেখানে কোনো একটা টিম ম্যাচ হারতেই পারেন। সেটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার বোধহয় কোনো জায়গা নেই। তবে যে জায়গাটা আজকের ম্যাচের যে পারফরমেন্সটা বা যে বিষয়টা ভারতীয় সমর্থকদের খানিকটা হলেও উদ্বিগ্ন করতে পারে, সেটা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের হঠকারী সিদ্ধান্ত এবং একটা ক্লুলেস ব্যাটিং কেন বলছি সেটা আমি পরে আসছি। তার আগে যেটা বলার সেটা অবশ্যই ভারতীয় টিম ম্যানেজমেন্টের হঠকারী সিদ্ধান্ত। একদিকে যখন টপ অর্ডার ফেল করলো, ঠিক আছে, সেটা তো হয়ে গেছে, কিছু করার নেই। অক্ষর প্যাটেল পর্যন্ত আউট হয়ে গেলেন, সেইখানে টিম ম্যানেজমেন্ট পাঠালো হর্ষিত রানাকে ব্যাট করতে, যাকে টিম ম্যানেজমেন্ট মনে করছে একজন অলরাউন্ডার। আজকে তিনি কিছু রানও পেলেন ব্যাট হাতে, অনস্বীকার্য সেটা, কিন্তু সেই জায়গায় শিবম দুবে যদি আসতেন তাহলে কি বেটার হতো না? একদিকে উল্টো দিকে যখন ব্যাট করছেন অভিষেক শর্মা, খুব ভালো ফর্মে, খুব ভালো ছন্দে তিনি ব্যাট করছেন, তার সঙ্গে যদি শিবম দুবে থাকতেন তাহলে কি ভালো হতো না? ওই কিছু ম্যাচ আপ, স্পিনার আসবে নাকি পেস বোলাররা এখন বল করবে অস্ট্রেলিয়ার, এই ধরনের কিছু ম্যাচ আপ বা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, এইসব চিন্তাভাবনা করে সম্ভবত হর্ষিতকে পাঠানো হয়েছিল। কিন্তু এইগুলো বেশি ইম্পর্টেন্ট নাকি যখন 5 উইকেট পড়ে গেছে তখন বেঞ্চে থাকা একমাত্র রেকগনাইজড ব্যাটারকে পাঠানোটা বুদ্ধিমানের কাজ? জানি না, মানে এটা বোধহয় টিম ম্যানেজমেন্ট বেটার উত্তর দিতে পারবেন। তবে শিবম দুবে আসলে হয়তো বেটার হলেও বা অন্যরকম কিছু হলেও হতে পারতো বলে মনে হয় অন্তত। তবে এর থেকেও যেটা অদ্ভুত লেগেছে ভারতীয় টিমের যে স্ট্র্যাটেজিটা আজকে, সেটা হচ্ছে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বা ভারতীয় ব্যাটিংয়ের আজকে যিনি খানিকটা মুখ রক্ষা করেছেন বলা যায়, তার নাম অভিষেক শর্মা। কিন্তু অদ্ভুতভাবে এই অভিষেক শর্মাকে আজকে সারাক্ষণ, যতক্ষণ তিনি ব্যাট করলেন তার মধ্যে বেশিরভাগ সময়টাই নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকতে হলো। কেন হলো এটা বুঝলাম না। এটাকে পুরো অভিষেক শর্মার ইনিংসটাকে আজকে যদি দুটো ভাগে ভাঙা যায় তাহলে দেখা যাবে প্রথম ভাগটা অবশ্যই অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়া পর্যন্ত। অক্ষর প্যাটেল আউট হলেন কখন? ভারতীয় ইনিংসের 7.3 ওভারে, অর্থাৎ 45 বল তখন ম্যাচের বয়স। সেই সময় অক্ষর প্যাটেল আউট হলেন, ভারতীয় ইনিংসের পঞ্চম উইকেট পড়লো। সেই সময় অবধি যদি দেখা যায় তাহলে দেখা যাবে বাকি ব্যাটাররা ওই 45টা বলের মধ্যে 32টা মতো বল খেলেছেন, আর অভিষেক শর্মা খেলেছেন 13টা বল। যে প্লেয়ারটা প্রথম ওভারের পর থেকেই দেখিয়েছেন যিনি যথেষ্ট ছন্দে রয়েছেন, টাচে রয়েছেন, তার ব্যাটে কানেক্ট হচ্ছে, ভালো শট মারছেন এবং টিমের অধিকাংশ রানটাও তার ব্যাট থেকে আসছে, সেখানে এই
45 বলের মধ্যে তিনি মাত্র 13টা বল ব্যাটিং করার সুযোগ পেলেন। 32টা বল অন্য প্রান্তের ব্যাটাররা ব্যাট করলেন, স্ট্রাইকটা রোটেট হলো না। বড় শট খেলার প্রচেষ্টায় থাকলেন তারা, কিন্তু স্ট্রাইকটা রোটেট হলো না। যখন তার ব্যাটে বল লাগছিল ভালো, তখন অনায়াসে তাকে দিয়ে আরো বেশি ব্যাটিং করানো যেত, কিন্তু তাকে অনেক বেশি স্ট্রাইকে রাখা যেত, একটা চেষ্টা করা যেতে পারতো, স্ট্রাইকটা রোটেট করা যেতে পারতো। তাও নয়, মেনে নিলাম যে টপ অর্ডারের ব্যাটাররা তারা নিজেরাও শট খেলতে পারেন, তাদের ব্যাটিং দক্ষতা রয়েছে, তারা নয় এটা তাদের ঠিক আছে, তাও একটা যুক্তি মানা যায় তাদের ব্যাটিং দক্ষতার জন্য। কিন্তু যখন হর্ষিত রানা এলেন, তখন চিত্রটা কি হলো? হর্ষিত রানা যে ব্যাটিংটা করলেন 7.4 থেকে 12 বা 13 বা তার আর একটু পর অবধি, সেই সময়টাতে দেখা গেল কিন্তু হর্ষিত রানা খেলেন 30+ বল, ওয়ারাজ সেই একই সময় অভিষেক শর্মা খেলেন 14টা বল। ঠিক, আজকে বলতেই পারেন যে হর্ষিত রানা ভারতের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার, তার ব্যাটিং নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু প্রসঙ্গটা অন্য। সেটা হচ্ছে ওই হর্ষিত রানা যদি আর কিছু বল স্ট্রাইক রোটেট করে দিতেন অভিষেক শর্মাকে, তাহলে হয়তো আরেকটু বেটার পেসে রানটা উঠতো, আরেকটু বেশি রান ওঠার সম্ভাবনা থাকতো, যেটা একটা কম্পিটিটিভ টার্গেট হয়তো অস্ট্রেলিয়ার সামনে দিতে পারতো। এমন একটা ফেজ গেছে ভারতীয় ইনিংসে, সেই সময়টা যদি খেয়াল করে দেখে থাকেন 14-15 ওভারের আশেপাশে টানা 15টা বল অভিষেক শর্মা নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থেকেছেন, ব্যাট করার সুযোগ পাননি, স্ট্রাইকে আসার সুযোগ পাননি। অথচ সেই অভিষেক কিন্তু ইনিংসের শুরু থেকে 200+ স্ট্রাইক রেটে, কখনো 250+ স্ট্রাইক রেটে কিন্তু রান করে আসছিলেন। তাকে অধিকাংশ সময় যখন 15 ওভার অব্দি যদি ভারতীয় ব্যাটিং দেখা যায়, তাহলে দেখা যাবে এই 90টা বলের মধ্যে অভিষেক শর্মা খেলেছেন 27টা বল, বাকি প্রান্ত খেলা হয়েছে বাকি বলগুলো, অর্থাৎ 30% বল টিমের 1 নম্বর ব্যাটার, যিনি সবচেয়ে যার ব্যাট থেকে সিংহভাগ রানটা আজকে এসেছে। ভারতীয় টিমের স্কোর যখন বোধহয় 60, তখন বোধহয় অভিষেক শর্মা 40-45 ব্যাট করছেন, ফলে বোঝাই যাচ্ছে কতটা দাপট নিয়ে আজকে তিনি ব্যাট করেছেন, বা বাকি ব্যাটারদের তুলনায় আজকে তার দাপট কতটা বেশি ছিল। কিন্তু তিনি স্ট্রাইকে আসতে পারেননি, স্ট্রাইকটা রোটেট হয়নি। এই স্ট্রাইকটাই যদি রোটেট হতো প্রপারলি, এবং অভিষেক শর্মা যদি যা বল খেলেছেন আরো অন্তত যদি 10টা বল ইনিংসে আরো বেশি খেলতে পারতেন, যে সময় অবধি তিনি ব্যাটিংটা করছেন, আরো অন্তত 10টা বল যদি বেশি খেলতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু রানটা 150-60-এ পৌঁছে যেত, একটা কম্পিটিটিভ স্কোর কিন্তু হতো। যাই কন্ডিশন হোক না কেন, 150-60 যদি স্কোর হতো, আমার মনে হয় না ম্যাচটা এতটা সহজ হতো, যেখানে জসপ্রীত বুমরা রয়েছেন ভারতীয় বোলিংয়ে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা এতটা ইজি হতো না অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য। কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে, কোনো একটা দুর্বোধ্য কারণে আজকে দিনের সেরা পারফর্মারকে ভারতীয় ব্যাটিং ইউনিট মোস্ট অফ দ্য টাইম নন স্ট্রাইকিং এন্ডে দাঁড় করিয়ে রাখলো। আরো অদ্ভুত লাগলো এইটা যখন মাঠে হচ্ছে ওভারের পর ওভার ধরে, সেটা দেখেও টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কি কোনো ইনস্ট্রাকশন গেছিল? টিম ম্যানেজমেন্ট কি মাঠের ভেতর লোক পাঠিয়েছিল এই ইনস্ট্রাকশনটা নিয়ে যে অভিষেককে বেশি স্ট্রাইক দেওয়া হোক? জানি না। অর্থাৎ তারাও কি এটা ভাবছিলেন? পরিষ্কার নয় বিষয়টা, কারণ এর উত্তর টিম ম্যানেজমেন্টে দিতে পারবেন, কিন্তু এটা হওয়া খুব প্রয়োজন ছিল। এটা হলে অন্তত যেটা হতো, ওই আগে যেটা বললাম, অন্তত 20-30টা রান বেশি হতো, একটা কম্পিটিশন, একটা হ্যাঁ, একটা প্রতিদ্বন্দ্বিতা করার জায়গায় হয়তো ভারতীয় বোলাররা থাকতেন, একটা প্রতিরোধ করার জায়গায় হয়তো ভারতীয় বোলাররা থাকতেন। তারপর ম্যাচের ফলাফল যেটা হতো, কিন্তু এতটা একপেশে ম্যাচ অন্তত হতো না, একটা কম্পিটিশন তৈরি হতো। আগামী ম্যাচগুলোয় জানি না, এই ম্যাচের পরে তো হোবার্টেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে সিরিজে অনেকটাই পিছিয়ে পড়লো বলা যায়, কারণ এখন 4 ম্যাচের সিরিজ হয়ে গেছিল বেসিক্যালি। এটা প্রথম ম্যাচ হেরে গেল, তার মধ্যে হোবার্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে একদিনের সিরিজ হারার পরে T20 সিরিজটা হারারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হলো। আর এই ধরনের বেসিক ভুলগুলো যদি হয়, কারণ এই জিনিসটা কিন্তু এটা খুব ক্রিকেটের বেসিক, অন্তত লিমিটেড ওভারে ক্রিকেটের রেসপেক্টে, যে যার ব্যাটে বল লাগছে, যিনি টাচে আছেন, তাকে দিয়ে বেশি বল খেলানো, এটা কিন্তু, বা তাকে স্ট্রাইকটা দেওয়া সেই সময়, এটা কিন্তু ক্রিকেটের খুব একটা বেসিক একটা জিনিস। এইরকম বেসিক জিনিসে যদি ভুল করতে থাকে, তাহলে সিরিজ জেতার আশা না করাই বোধহয় বেটার।